আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। থমকে আছে চকবাজারের চুড়িহাট্টার জনজীবন, আতঙ্কিত বাসিন্দারা। গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত বলছে তদন্ত কমিটি। নিখোঁজ প্রিয়জনের সন্ধানে ঢাকা মেডিকেলে স্বজনদের আহাজারি, ৪৫টি মরদেহ হস্তান্তর, দাবিদারদের ডিএনএ টেস্ট করছে র্যাব। পুরনো ঢাকা থেকে সব ধরনের রাসায়নিক গুদাম সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। এবং ভোট ডাকাতির জন্য জনগণের আদালতে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে, ঐক্যফ্রন্টের গণশুনানিতে ডক্টর কামাল। এবারে বিস্তারিত। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় থমকে গেছে সেখানকার জনজীবন, আতঙ্কিত বাসিন্দারা। আগুনে ক্ষতিগ্রস্ত 5টি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে এখনই বসবাস সম্ভব নয় বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। এদিকে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। চুড়িহাট্টা মোড়ের মান্নান স্টোর, আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। দগ্ধ হয়েছেন দোকানের 2 কর্মচারী। স্বপ্ন পুড়ে গেছে লিপি বেগমের। দোকান ছাড়া আর কিছুই ছিল না, অনেক ধার উধার করে এখানে দোকানটা বসাইছে। ওই অগ্নিকাণ্ডের সময় পাশের বাসা থেকে যারা বেঁচে গেছেন তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। কিভাবে 4 তলা থেকে নিচে নেমে গেলেন তাই বলছিলেন আয়ুব খান দম্পতি। আমি দেখতেছি আগুন তো প্রচণ্ড বেগে বিস্ফোরিত হচ্ছে আর আগুন বাড়তেছে। তখন আমি দেখলাম যে আমার বারান্দার দিক দিয়ে আপনার এই আগুনের লেলিহান শিখাটা আসতেছে। আমি ঠিক ডিসিশন নিতে পারছি না আমি এই মুহূর্তে কি করব, মানে সিঁড়িতে নামতে গিয়ে আটকা পড়ে যাব নাকি বাসায় থাকবো। তখন আমি চিন্তা করলাম যে এটা খুব ভয়াবহ অবস্থা। আমি রুমে তালা মেরে আমি একটু তো টেনশন ভিতরে আছেই যে আবার কি হয়। হ্যাঁ, চুড়িহাট্টা মসজিদের সামনে 5 রাস্তার মোড়ে আগুনে পুড়ে যাওয়া বাহনগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের 11 সদস্যের তদন্ত কমিটি। ওয়াহেদ ম্যানশনের ভেতরে তারা যা দেখেন তা চমকে ওঠার মতো। থাকার ঘরগুলোতে রাখা হয়েছিল বডি স্প্রের বোতল, ছোট ছোট গ্যাস সিলিন্ডার, যেগুলোর কারণে আগুন এত ভয়াবহ হয়েছে। ভবনগুলোর বিষয়ে মতামত দিয়েছে তদন্ত কমিটি। হয়তো এখনই 4টা বিল্ডিং ওপেন করে দেওয়া যায় ওয়াহিদ ভবন ছাড়া, কিন্তু সেগুলো একটু পর্যবেক্ষণ করে আসলে মানে তারপরে আমাদের ওপেন করলে সুবিধা হবে, কারণ আবার একটা ঘটনা ঘটে কেউ চাবে। এখানে আরও আমার ধারণা যে রাতারাতি ভেঙে পড়ার মতন এখানে অবস্থা না। পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে অনেকবার সুপারিশ করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। এটা দুর্ঘটনা না, এইটা অনেকটা মানব সৃষ্ট ঘটনা বলবো আর কি। দায়ী হলো যারা, প্রথমত হলো যে যারা এখানে ভাড়া দিছে বা ভাড়া নিছে তারা দায়ী। সেকেন্ডারি তদারকি সংস্থাগুলো সঠিকভাবে তদারকি করে নাই। চুড়িহাট্টায় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে 12 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। তারা কাজও শুরু করেছেন। 3টা উদ্দেশ্যের জন্য কমিটি গঠন করা হয়েছে। 1 নম্বর হলো দুর্ঘটনা ঘটিত হওয়ার মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং ভবিষ্যতের জন্য সুপারিশ আর কি। এটা কোনো কেমিক্যাল এক্সপ্লোসিভের জন্য দুর্ঘটনাটা ঘটে না বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে আর কি। কয়েকদিনের মধ্যে আবারও কোলাহলপূর্ণ হয়ে উঠবে চুড়িহাট্টা মোড়। মৃত্যুকে সঙ্গী করে নিত্যদিনের কাজ শেষ করতে হবে এখানকার বাসিন্দাদের, কারণ তাদের বেশিরভাগেরই অন্য জায়গায় যাওয়ার সুযোগ নেই। এমন চরম বাস্তবতায় পুরান ঢাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান এখানকার বাসিন্দাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, চুড়িহাট্টা, চকবাজার, ঢাকা। দর্শক, দুর্ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শামীম, আপনি তো পুরানো ঢাকায় দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন, আপনার কাছে নতুন কি তথ্য আছে, আর এত বড় দুর্ঘটনার পর এলাকাবাসী এখন কি বলছে? তামান্না, কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ শেষ হয়েছে এবং এই দুর্ঘটনার স্থলে কিন্তু একটি বড় মসজিদ রয়েছে চুড়িহাট্টা সড়কে। সেই মসজিদে আজকে জুমার নামাজ আদায় হয়েছে এবং এখানকার মুসল্লিরাও যথারীতি অন্য মসজিদগুলোর মতো তারাও প্রার্থনা করেছে। আর আমরা যেটা এখন দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নামাজের আগ মুহূর্তেই পুরো সড়কটি পরিষ্কার করা হয়েছে, যেহেতু এই সড়কে প্রচুর যানবাহন ছিল এবং সেগুলো
পুড়ে গিয়েছিল এবং সেই ধ্বংসাবশেষ সরানো হয়েছে। এরই মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে এলাকাবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক, উৎকণ্ঠা বা উদ্বেগ এখনও কাটেনি। আর এলাকায় আপনারা জানেন যে এখন পর্যন্ত বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ দেওয়া হয়নি, সুতরাং বিদ্যুৎ এবং গ্যাসবিহীনভাবেই তারা বসবাস করছেন এবং তাদের মধ্যে আতঙ্ক হচ্ছে। এই এলাকায় জানেন আপনারা যে এখনও কিন্তু অসংখ্য কেমিক্যালের গোডাউন রয়েছে, তো তারা চাচ্ছেন পরবর্তীতে যাতে এই দুর্ঘটনা আর না ঘটে। আর এখানে সকালে তদন্ত কমিটি এসেছিল এবং তদন্ত কমিটি কিন্তু সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, রাজুক, বুয়েট এদের যৌথভাবে করা হয়েছে। সেই তদন্ত কমিটি এসেছে এবং যে ঝুঁকিপূর্ণ ভবনটি, সেই ভবনেই আমরা এখন রয়েছি। এই ভবনটি আসলে ব্যবহার করা যাবে কিনা সেটি সপ্তাহখানেক পরে যেহেতু জানা যাবে, তারা জানিয়েছে তদন্ত কমিটি। আর এছাড়া যে অন্যান্য কমিটি রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করা হয়েছে, তারা কমিটি গঠন করেছে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি। এছাড়া শিল্প মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। আসলে এলাকাবাসী চাচ্ছেন যে তদন্ত কমিটি যতই হোক পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলো আর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, তাই তারা চাচ্ছেন যে এটার একটি সুরাহা হোক এবং হয় এখানে আবাসিক এলাকা থাকবে, না হয় কেমিক্যালের গোডাউন হিসেবেই সরকার ঘোষণা করুক। তবে দুইভাবে তারা বসবাস করতে আসলে রাজি হচ্ছেন না। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আসলে উদ্যোগ নেওয়া হবে, আমাদের বারবারই বলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে একটি এলাকাবাসীর মধ্যে এখনও কিন্তু সেই উদ্বেগ, উৎকণ্ঠা কাটেনি এবং নামাজ যেহেতু শেষ হয়েছে, এখন অনেক মুসল্লি এই নামাজ পড়ে বের হয়েছেন এবং এখানে দর্শনার্থীরা যাতে বা সাধারণ মানুষ যাতে ভিড় করতে না পারে সেজন্য প্রশাসনের লোকজন কিন্তু আজকেও নিয়োজিত রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরাও আছেন, পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কিন্তু অসংখ্য সদস্য এখানে নিয়োজিত রয়েছেন সকাল থেকেই। তারাও যাতে দুর্ঘটনার স্থলে সাধারণ মানুষ ভিড় না করেন সেই ব্যবস্থা করছেন। তো তামান্নামও এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। শামীম, আপনাকে ধন্যবাদ। নিখোঁজ প্রিয়জনের সন্ধানে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিল স্বজনদের আহাজারি। আর এ পর্যন্ত ৪৫টি মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের পরিচয় পাওয়া যায়নি তাদের দাবিদারদের ডিএনএ টেস্ট করছে র্যাব। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। মা হারিয়েছে শানিন। বুধবার রাতে ওষুধ আনতে সেই যে বেরিয়েছেন মা শিলা, আর ফেরেনি। তাই একে একে এই ছোট্ট শিশুটি খুঁজে ফিরছে মাকে। স্বজনের আর্তনাদে বুঝেও ফেলেছে মা চলে গেছেন বহুদূরে। তো ওরা মাকে পাইতেছে না এখন পর্যন্ত। এখন এর আন্টিরা আছে, সবাই আছে, এখন পর্যন্ত মানে বুঝতে পারতেছে না। কাঁদতেছে কালকে রাত্রে দেখে যে আম্মু কোথায়, বলছি তোমার আম্মু আছে। ঢাকা মেডিকেলের মর্গের এই শুনশান জায়গাটি এখনো ভারী হয়ে আছে স্বজনের আহাজারিতে। নিখোঁজ প্রিয় মানুষটিকে খুঁজতে খুঁজতে কেউ কেউ ক্লান্ত প্রায়, তবু যেন মনটা মানছে না। অপেক্ষার প্রহর বাড়ছে হারিয়ে যাওয়া খুব চেনা মানুষটিকে পাওয়ার আশায়। তবে মরদেহ শনাক্তকরণে যেন কোনো অসুবিধে না হয় সেদিকে বেশি সচেতন সংশ্লিষ্টরা। আর যারা প্রাণে বেঁচে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। আহতদের জন্য সবার দোয়া চেয়েছেন স্বজনেরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পুরানো ঢাকা থেকে দ্রুত সব ধরনের রাসায়নিক গুদাম সরিয়ে ফেলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আপিল মাহমুদ। রাজধানীর চকবাজারে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেওয়া রোগীদের দেখতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরান ঢাকার ঘনবসতি আর রাসায়নিক গুদাম মনিটরিংয়ের অভাবে ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানান তিনি। দুর্ঘটনা রোধে ক্ষতিকর রাসায়নিক গুদাম সরিয়ে ফেলতে সরকারের নির্দেশের কথা জানান ওবায়দুল কাদের। যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমি আশা করি সিটি মেয়র এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন কাল বিলম্ব না করে। এ সময় অগ্নিদগ্ধে নিহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন আওয়ামী লীগের এ নেতা।
এদিকে শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অগ্নিকাণ্ড নিয়ে বিএনপিকে রাজনীতি করা থেকে বিরত থেকে হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আহতদের পাশে দাঁড়ান, সেখানে যে দুর্ঘটনা হয়েছে সেখানে গিয়ে সরেজমিনে গিয়ে আপনারা এখনো যাননি, না গিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। জাতির শোকের সময় জাতীয় নির্বাচনের অনিয়মের অভিযোগে গণশুনানি কর্মসূচি বাতিল করতে ঐক্যফ্রন্টের প্রতি আহ্বানও জানান তথ্যমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের আশায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে। বাদ-জুমা বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের জন্য দোয়া করেন। এছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও হতাহতদের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। অনেক ভক্ত এই প্রার্থনায় অংশ নেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে দেশবাসীর সাথে প্রহসন করা হয়েছে অভিযোগ করে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, এর জন্য জনগণের আদালতে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে। একাদশ জাতীয় নির্বাচনের কারচুপি অনিয়মের তথ্য তুলে ধরতে রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সুশাসন ও জবাবদিহিতা না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। এটা নির্বাচনের আগের দিনের চিত্র। এশার নামাজ পড়েই যখন সিল মারা শুরু হলো, আমি সাথে সাথে রিটার্নিং অফিসারকে ফোন করলাম। তিনি বললেন দেখছি। সেই দেখা এখনো শেষ হয়নি। 40টার অধিক গাড়ি এনে আমার বাড়িকে ঘিরে রাখে বন্ধুরা, এটাকে বলে নির্বাচন। 25 তারিখ একটি গোয়েন্দা সংস্থা দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আমাকে ফোনে বললেন, আপনার কাছে কি ভোট কেন্দ্রের তালিকা রয়েছে? আমি বললাম আছে। আপনি কাগজ কলম নেন। উনি 58টি সেন্টারের নাম উল্লেখ পূর্বক বললেন যে আপনার সকল সেন্টারে ম্যানিপুলেশন হবে। এই 58টা সেন্টারে রাত 10টা থেকে ভোট কাটা শুরু হবে। তার আধা ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন থেকে আমি আরেকটি তালিকা পাই, হুবহু একই তালিকা। সকাল 8টার সময় আমি যখন ভোট দেবার জন্য আমার পাশেই, আমার বাসার পাশে আমার ভোট দেওয়ার কেন্দ্র, আমি রেডি হই। তখন আমার বাসায় কাচের দরজা, ইট দিয়ে দরজা ভেঙে আমার বাসায় তালা মেরে দেওয়া হয়। আমার পোলিং এজেন্ট ঢোকার পর দেখে যে 5টা বাক্স ভর্তি। আমাকে ভোট দিতে দিবেন, না হলে আমাকে চোখ ফেরত দিবেন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 7 সদস্যের জুরি বোর্ডের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারচুপি আর নানা অনিয়মের তথ্য তুলে ধরেন সারা দেশে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এর আগে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির সূচনা বক্তব্যে ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতায় আসা আওয়ামী লীগকে জনতার আদালতের মুখোমুখি করতেই এই আয়োজন। শুনানি হচ্ছে গণশুনানি, জনগণের উদ্দেশ্যে এরা বক্তব্য রাখছেন। বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, সেটা আইনি বিচার, এগুলো সেখানে হবে। আর গণ আদালত যেটা বলা হয় জনগণের একটা যেটা বিচার, সেটা জনগণ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই কোনো জবাবদিহিতা নেই। চকবাজারের মর্মান্তিক দুর্ঘটনার জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করেন তিনি। সড়ক দুর্ঘটনার ফলে 50, 60, 70 জন প্রতিদিন নিয়মিতভাবে তারা প্রাণ হারাচ্ছেন। গত পরশুর যে দুর্ঘটনা, সরকারের দায়িত্বহীনতার কারণেই, সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, যা আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। আয়োজকরা জানান, গণশুনানির তথ্য উপাত্ত বিবেচনা করে 7 সদস্যের জুরি বোর্ড তাদের মতামত ও সুপারিশ তুলে ধরবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের অনুরোধে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে অভিনেতা অনন্ত জলিলের AJI গ্রুপে চাকরি দেওয়া হয়েছে 5 দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিককে। অন্য স্টাফদের মতো প্রতিদিন অফিস করছেন তারা। সবার সহযোগিতা থাকলে দৃষ্টি প্রতিবন্ধীরাও চাকরি করতে সক্ষম বলে মনে করেন বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। অনেক
প্রোগ্রাম করেছি। ডিবেট ফর ডেমোক্রেসি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করেছিল বিতর্ক প্রতিযোগিতার। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি দেবার জন্য এটিএন বাংলার চেয়ারম্যান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সব সারির লোকের সঙ্গে যাতে তারা একত্রে কাজ করে যেতে পারে, এটারই একটি ব্যবস্থা আমাদের সবার করা উচিত। এরপর শিল্প উদ্যোক্তা অভিনেতা অনন্ত জলিল ও বর্ষা তাদের প্রতিষ্ঠানে 5 জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের 5 শিক্ষার্থী এজেআই গ্রুপে এডমিন বিভাগে কাজ করছেন। এটিএন বাংলার চেয়ারম্যান যে আছেন, আমাদের যে এত বড় সুযোগ করে দিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান স্যার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা যে আমাদের জন্য কি সুযোগ এনে দিয়েছে, সেটা আমরা যে ভুক্তভোগী, আমরা যে কত সুখী। বিশিষ্ট ব্যবসায়ী অভিনেতা অনন্ত জলিল ভবিষ্যতেও দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকার অঙ্গীকার করেন। আমি যখন এই ডেভিড ফর ডেমোক্রেসিতে গেলাম, যখন ওনাদেরকে দেখলাম, আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টি দেয় নাই, বাট মনের দৃষ্টিতে তারা যে শিক্ষিত, সুশিক্ষিত, এটা দেখে আমি মুগ্ধ হই। যারা ওদের মতো শিক্ষিত, ওদেরকে চাকরি দিলে কোম্পানি লাভবান হবে, এটা আমার বিশ্বাস। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও দৃষ্টি প্রতিবন্ধীরা চাকরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। সমাজের যে বিত্তবানরা এগিয়ে আসলো, এই যে উদাহরণ তৈরি হলো অনন্ত জলিলের মাধ্যমে, আমি মনে করি এর পুরো কৃতিত্ব এটিএন বাংলার এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। কারণ হচ্ছে গিয়ে তার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই অন্ধ ছেলে মেয়েদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে দিয়ে সারা দেশের মানুষকে আমরা জানিয়ে দিয়েছি তাদের কর্মসংস্থানের সুযোগ দরকার। এজেআই গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে কলকাতায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের উদ্যোগে কলকাতা সোহরাওয়ার্দী অ্যাভিনিউতে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রভাত ফেরি শেষ হয় পার্ক সার্কাস রোড হয়ে বাংলাদেশ উপ হাই কমিশন কার্যালয়ের সামনে গিয়ে। পরে কলা মন্দিরের কলাকুঞ্জ সভাগৃহে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। কলকাতায় নিযুক্ত বিভিন্ন হাই কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে সরকারি ব্যয় বাড়ায় দেশটির দারিদ্র্য ও আয় বৈষম্য কাঙ্ক্ষিত মাত্রায় কমছে বলে জানিয়েছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাশো পেনজোরি। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত মানুষ বলেই ভুটান সুখী দেশে পরিণত হয়েছে। রাজধানীর হোটেল রিজেন্সিতে সার্ভ ফাইন্যান্স সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শিল্পের পাশাপাশি কৃষি খাতে ঋণ প্রবাহ বাড়তে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সংবাদ। চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর হলে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি থেকে অনেক এমপি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। নো ডিল ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মেকে সতর্ক করেছেন তারা। এরই মধ্যে কনজারভেটিভ টোরি দলের বেশ কয়েকজন সংসদ সদস্য দল ছেড়ে বেরিয়ে গেছেন। পার্টি যে পথে চলছে এতে তাদের দলের 1/3 এমপি বিরক্ত বলে জানান টোরি দলের এমপিরা। ব্রেক্সিট নিয়ে মতবিরোধ এবং দলীয় নেতৃত্বে প্রতি অনাস্থায় ক্ষমতাসীন দলের সাথে বিরোধী দল লেবার পার্টি ছেড়ে স্বতন্ত্র যে কোনো দলে যোগ দিতে পারেন অনেক এমপি। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বনানীতে এশিয়া স্কুল মাঠে স্বাধীন বাংলা সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কড়াইল আদর্শনগর এলাকার দুস্থ ও অসহায় মানুষদের এই সেবা দেওয়া হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুনীল বোস, স্বাধীন বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি হাবিব খান ও সাধারণ সম্পাদক এম শাহিন এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। পার্টিক্স খেলার খবর। নিউজিল্যান্ড সিরিজে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ড সফরে সফল হতে চান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে সিরিজে অংশ নেওয়া শেষে রাতে দেশে ফিরে বিমানবন্দরে একথা জানান তিনি। টানা খেলার মধ্যে থাকা ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বলেও তাদের মনোসংযোগে সমস্যা হতে পারে বলে মনে করেন তিনি।
সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, যে ভুলগুলো করেছি আমরা সেটা ঠিক করার সুযোগ অবশ্যই আছে এবং বিপিএল এর আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তারপরে কন্টিনিউ খেলছে। সো একটু আসলে এটা এক্সকিউজ না, যারা আছে ওইখানে টেস্ট ম্যাচে আমি অবশ্যই আশা করছি ইনশাল্লাহ ভালো খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের প্রস্তুতি হিসেবে দুদিনের অনুশীলন ম্যাচ কাল থেকে শুরু হবে লিঙ্কনে। ওয়ানডে সিরিজে কিউইদের কাছে ধরাশায়ী হওয়ার পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। পেসারদের স্বর্গ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের কন্ডিশনেও ওয়ানডেতে সফল হতে পারেননি বাংলাদেশের বোলাররা। তাই লিঙ্কনের বাতাসকে কাজে লাগিয়ে টেস্ট ম্যাচে প্রতিপক্ষের 20টি উইকেট নেওয়ার পরিকল্পনাই এখন প্রস্তুতি ম্যাচে ঝালিয়ে নিতে চান পেসাররা। শুক্রবার অনুশীলনেও এই বিষয়টিতে জোর দিয়েছেন কোচ। শেষ ওয়ানডেতে হাতের ইনজুরিতে পড়ায় টেস্ট সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছে মুশফিকুর রহিম, সেটিও ভাবাচ্ছে দলকে। বাংলাদেশ আনসারকে 4-3 পয়েন্টে হারিয়ে ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। সকালে পল্টন ময়দানে টুর্নামেন্টের ফাইনালে শুরু থেকেই এগিয়ে থাকে পুলিশ। 9 ইনিংসের খেলায় প্রথম 3 ইনিংসে তারা লিড নেয় 2-1। শেষ পর্যন্ত 4-3 পয়েন্টে জিতে 6 আসরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের উৎসবে মাতে তারা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন মীর মোতাহার হাসান। এবারের প্রতিযোগিতায় 8টি দল অংশ নেয়। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। থমকে আছে চকবাজারের চুরিহাট্টার জনজীবন, আতঙ্কিত বাসিন্দারা। গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত, বলছে তদন্ত কমিটি। নিখোঁজ প্রিয়জনের সন্ধানে ঢাকা মেডিকেলের স্বজনদের আহাজারি। ৪৫টি মরদেহ হস্তান্তর, দাবিদারদের ডিএনএ টেস্ট করছে র্যাব। পুরান ঢাকা থেকে সব ধরনের রাসায়নিক গুদাম সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। এবং ভোট ডাকাতির জন্য জনগণের আদালতে আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে, ঐক্যফ্রন্টের গণশুনানিতে ডক্টর কামাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।